70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখান থেকে শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। আকাশপথের ভাড়ায় নৈরাজ্য, মধ্যপ্রাচ্য রুটে 3 মাসে বেড়েছে 40,000 টাকা। বিপাকে প্রবাসী ও ওমরা যাত্রীরা, টিকিট কালোবাজারে সিন্ডিকেট ভাঙার দাবি। মাদারগঞ্জে গ্যাসকূপ জামালপুরে এক অনুসন্ধান প্রকল্প শুরু। প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট উত্তোলন সম্ভব, পাওয়া যাবে প্রায় 30 বছর পর্যন্ত, বলছে পেট্রোবাংলা। 1400 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নে ছাতক সিমেন্ট কারখানা, রোপ লাইন সম্প্রসারণে ভারতের গড়িমসি, উৎপাদনে যেতে বাধা, দ্রুত সমস্যা সমাধানের দাবি শ্রমিকদের। ধ্বংসের পথে সাদা সোনা খ্যাত হবিগঞ্জের রাবার শিল্প, আন্তর্জাতিক বাজারে দরপতন ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, উদ্যোগ নেওয়ার দাবি লোকসানে থাকা বাগান মালিকদের। এবং অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি, উদ্বেগে অনেক প্রবাসী বাংলাদেশি। বিদেশি শিক্ষার্থী প্রবেশ কমানোর উদ্যোগ কানাডার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আকাশপথের ভাড়া নৈরাজ্য নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ট্যুর হাব বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এ সংক্রান্ত একটি প্রতিবেদন। আকাশপথের ভাড়া নৈরাজ্য চলছেই। সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া 3 মাসে বেড়েছে 30 থেকে 40,000 টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরা সহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এজেন্সিগুলোর। এ খাতে নৈরাজ্যে নতুন করে হাওয়া লাগিয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত, বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। প্রবাসীরা যে কষ্ট করে বাইরে যায় সেই হিসাবে বিমান ভাড়া বা সরকারের সব কিছু একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। দেশ ছেড়ে বিদেশ পাড়ি। জুলাই আগস্ট পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটের টিকিট মূল্য শেষ 3 মাসে হয়েছে প্রায় দ্বিগুণ। বিদেশ যাওয়ার আগেই বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলেছে তাদের। গত কয়েক বছরের এই টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিটেন্স যোদ্ধারা। আসার সময় আমাদের 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখান থেকে শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। সিন্ডিকেটে দৌড়াতে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম খরচে ওমরা করতে চাওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। বিগত সময়গুলোতে দেখেছি যে একটা সিন্ডিকেট, তো এখন বর্তমান সময় কেন সেই একই রকম সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি আমরা তো আসলে বুঝতে পারছি না। এয়ারলাইন্সের পলিসি বা তাদের সফটওয়্যারটা ওইভাবে মেকানিজম করা যে সাপ্লাই যত কম হবে বা ডিমান্ড যত বাড়তে থাকবে তত টিকিটের প্রাইসগুলো বাড়তে থাকবে। জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে 95,000 থেকে 1,10,000 টাকা, যা 3 মাস আগেও ছিল 75 থেকে 80,000 টাকায়। আকাশপথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাড়ার ঘা হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সরকার নিজেই বাড়িয়ে দিচ্ছে, এক্সাইজ ডিউটি বসিয়েছে, ট্রাভেল ট্যাক্স বাড়িয়েছে, হ্যাঁ, ডোমেস্টিকে 200 টাকার উপরে বেড়েছে, হ্যাঁ, ইন্টারন্যাশনালে ক্ষেত্র ভেদে 25% পর্যন্ত বেড়েছে। সো এইটা তো অ্যাড আপ হচ্ছে টু দি টিকিট ফেয়ার। সো আমি একদিকে সরকার হয়ে আমি বলছি যে তোমরা ভাড়া কমাও, আবার অন্যদিকে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি। এইটাতে কি দাঁড়াচ্ছে? এটাতে তো একটা সম্পূর্ণ বৈপরীত্য দেখা যাচ্ছে। তথ্য বলছে ইতিহাদ সহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং। মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের পুঁজি করেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলেছে একটি চক্র। এ বিষয়ে যাত্রীদের বরাবরের মতো অভিযোগ এবং স্টেক হোল্ডারদের নানা পরামর্শ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জনাব সুলতান মাহমুদ, আমরা প্রতিবেদনটি দেখলাম। একটু শুরুতেই আলোচনা যেতে চাই যে যেহেতু এখন হচ্ছে মৌসুম উমরা, সামনে যেহেতু ঈদ আছে, ঈদের আগে যে উমরা মৌসুম, অনেকেই উমরাতে যাচ্ছেন এবং বলা চলে যে প্রবাসীদের পাশাপাশি উমরা যাত্রীও অনেক পরিমাণ।
সেক্ষেত্রে আসলে এখন বর্তমান অবস্থাটা কি একটু যদি বলেন। এখন আসলে আমাদের যে বর্তমান পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে এই রমজানকে কেন্দ্র করে এখন ধরেন রমজানের আরও প্রায় 2 মাস বাকি, বাট জানুয়ারি মাস থেকে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া নর্মাল যে এই ভাড়া ছিল বিশেষ করে ওমরা টিকিটে, সেটার ভাড়া প্রায় 30-40 হাজার টাকা বেড়ে গিয়েছে। সো এটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমরা ইতিপূর্বে এই ধরনের সিচুয়েশন কখনো দেখিনি, যে কোনো রিজন ছাড়া ভাড়া এত পরিমাণে বাড়তে পারে। সো এটা খুবই দুঃখজনক এবং বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমরা যেন কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছি না পারছি এয়ারলাইন্সকে কন্ট্রোল করতে, না পারছি যারা কালোবাজারের সঙ্গে জড়িত বা যারা সিন্ডিকেট করে এই বিষয়টা কোনোভাবে যেন কন্ট্রোল হচ্ছে না। আর কিছু যারা এইগুলা করছে বিশেষ করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, তাদের কাছে কিছু যুক্তি আছে, কিন্তু ওই যুক্তিগতার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। একটু যদি বলেন, সেটা হচ্ছে যে সংকট, আমরা শুনি যে টিকিট সংকট, বেশি বুকিং হচ্ছে। আসলে এই বুকিং এবং সংকট সব কিছু মিলে আসলে এর ভেতরের কিছু কালো বিড়াল আছে। এটার নিয়ম কাঠামো কিংবা যেটা পলিসি করেই সেটা রাখা হয়েছে, না আসলে কোনো সিন্ডিকেট, কি বলবেন আপনি? একটা আছে ওমরা যাত্রী বিগত সময়গুলো থেকে এখন একটু বেশি, প্রেশার বেশি, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এবং সেভাবে আপনি দেখেন ভাড়াটাও কিন্তু বেশি। যেমন আমরা যদি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের কথা চিন্তা করি, তখন আমাদের টিকিটের যে ফেয়ার ছিল 70 থেকে 75 হাজার টাকা আপনি ডিরেক্ট ফ্লাইট করতে পারতেন। এই ট্রানজিটগুলোতে আমরা 60,000 ফ্লাইট করেছি। বাট এখন যেটা দেখা যাচ্ছে যে এইটা বেড়ে আমাদের যেটা 60,000 ছিল সেটা হয়ে গেছে 90,000, আর যেটা ছিল 70 সেটা হয়ে গেছে 1,10,000। তো প্রেশার কিন্তু বিগত সময়গুলোতে যেমন ছিল হয়তো কিছুটা বেড়েছে, হয়তো আপনার 10% বা 20% বেড়েছে। বাট সবসময় হয় কি, যখন কোনো মৌসুম আসে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর বা রোজা, এই সময়টাতে টিকিটের একটা ডিমান্ড আছে, এটা সবাই জানে। যার কারণে এয়ারলাইন্স এবং কিছু এজেন্সি সবাই একসঙ্গে হয়ে, এজেন্সি বলবো এখানে সিন্ডিকেট, আসলে প্রপারলি যারা বিজনেস করে তারা এই কাজগুলোতে করে না, কিছু লোকের কাজই শুধু সিন্ডিকেট করা। এইটা ভাঙার আসলে সরকার কি করতে পারে? এটা ভাঙতে গেলে কঠোর একটা নীতিমালা থাকা দরকার। বিশেষ করে আমরা বারবার যেটা বলছি যে গ্রুপ টিকিট যেটা বা বাল্ক টিকিট যেটা আমরা সেল বা এয়ারলাইন্স দিয়ে দেয়, এই টিকিটগুলা এয়ারলাইন্স তাদের সাথে যাদের সম্পর্ক ভালো বা যাদের সাথে তারা বিজনেস মানে খুব হাইডলি কিছু করতে পারে, তাদেরকে এই টিকিটগুলো দিয়ে দেয়। ধরেন আপনি এয়ারলাইন্সের সঙ্গে ভালো সম্পর্ক আছে, আপনার 500 টিকিট দরকার, সে আপনাকে উইদাউট পাসপোর্ট, উইদাউট নেম আপনাকে টিকিট দিয়ে দিবে। সো পরবর্তীতে দেখা যাচ্ছে কি এয়ারলাইন্সের কাছে গেলে বলতেছে যে আমাদের কাছে সিট নেই, সিট সব সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু আসলে একটা জিনিস হচ্ছে, আপনি চিন্তা করেন যে জানুয়ারি মাসে কখনো মার্চের, এপ্রিলের টিকিট সেল হয় না, মানে এত আগে এত পরিমাণে টিকিট কখনো কোনো রুটে বিক্রি হয় না। সো এটা কিন্তু সবাই জানে এবং ওপেন সিক্রেট এই বিষয়টা। তো এটা যদি গভর্নমেন্ট এটার পিছনে না লাগে বা গভর্নমেন্ট যদি এটা নিয়ে কাজ না করে, তাহলে আসলে এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে 5ই আগস্টের আগের ক্ষমতাসীন সরকারের সময় যারা প্রভাবশালী ছিল, তাদের সিন্ডিকেটের মধ্যে প্রাইসের একটা কন্ট্রোল ছিল, কিন্তু এখন যে সিন্ডিকেট কাজ করছে সেখানে কোনো কন্ট্রোল নেই, মানে এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এটা কি হাত বদল হয়ে গেল এই সিন্ডিকেটের ইয়েটা, না কি বলবেন, কি মনে করেন আপনারা? এটা আমার কাছে মনে হয় হাত বদল কিছুটা হয়েছে। হয়তো বিষয়টা এমন হয়েছে যে আগে আমি করতাম এখন তুমি করো, অথবা আগে আমি করতাম এখন আসো তুমি আর আমি একসঙ্গে করি, এরকম বিষয়টা হয়েছে। এখন ধরেন নিষেধ করার কেউ নেই বা দেখেও না দেখার ভান সবাই ধরে আছে। ওমরার একটা সাইড গেল, এখানে যদি আমি বলি যে সৌদি আরব গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে যে পরিবার নিয়ে থাকার একটা সুযোগ করে দিয়েছে। সেখানেও দেখছি আমরা ম্যাক্সিমাম অনেক যাত্রী যাচ্ছে যাদের পরিবার চলে যাচ্ছে, তাদের হাজব্যান্ডের কাছে কিংবা আত্মীয় যারা আছে, সেক্ষেত্রেও কি একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে কিনা শ্রমিকের পাশাপাশি এই পরিবার যাওয়ার ক্ষেত্রে? এটা আসলে সবসময় থাকে, ফ্যামিলি, সৌদির প্রবাসীরা সবসময় ফ্যামিলি নিয়ে যান, এটা একটা সবসময় থাকে। কিন্তু ভাড়ার যে বাড়ার পেছনে কারণ, সেটা কিন্তু এটার কোনো এটার মধ্যে পড়ে না, কারণ এটা হয়তো আপনাকে 5% বেড়েছে এটার কারণে, কিন্তু আপনি ভাড়া যদি ক্যালকুলেট করেন সেক্ষেত্রে আপনার প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু ভাড়া বেড়ে গেছে। আপনি যদি চিন্তা করেন যে 70,000-এরটা এখন 1,10,000 টাকা, 70,000 টাকাটা 1,10,000 হয়ে গেছে, তারপরে অলমোস্ট 40,000 টাকা বেড়ে গেছে। কিন্তু যাত্রী তো এই পরিমাণে বাড়ে নাই আসলে। এখন এটা এয়ারলাইন্সের একটা সূক্ষ্ম কারসাজি আছে, সেটা হলো এয়ারলাইন্স তাদের বলতেছে যে আমাদের ফ্লাইট কম। এখন এটাও একটা তাদের বিজনেস পলিসি, ফ্লাইট কম এই কথা বলে তারা কিন্তু দেখাচ্ছে যে আমাদের ক্যাপাসিটি কম, প্রেশার বেশি, আমাদের ভাড়া বেড়ে গেছে। কিন্তু ফ্লাইট তো বাড়ানো যায় বা আগে বাড়ানো ছিল, হঠাৎ করে কেন তারা বন্ধ করে দিল? প্যাসেঞ্জার তো অ্যাভেলেবেল ছিল,
এবং তাদের ফ্লাইট সবসময় ফুল যাচ্ছে। এটা কৃত্রিম একটা চাপ সৃষ্টি করা, একটা কৃত্রিম সংকট এয়ারলাইন্স থেকে, এবং এটা আমার মনে হয় যে আমাদের অথরিটি বিশেষ করে সিভিল এভিয়েশন যদি এটা নিয়ে সূক্ষ্মভাবে কঠোরভাবে কাজ করে, যেমন আমরা লাস্টে দেখেছি সিভিল এভিয়েশন তাদেরকে একটা নোটিশ করেছে যে তো সবাই যেন ভাড়া সহনীয় পর্যায়ে রাখে, কিন্তু সহনীয়টার লেভেল কতটুকু বা সহনীয় আসলে কত দূর পর্যন্ত হতে পারে সেই বিষয়ে কিন্তু কোনো গাইডলাইন কিছু বলে নেই। তো সরকার যদি বলে যে তোমাদের এটা বন্ধ করে দিতে হবে বা এই পলিসিতে আমাদের এখানে বিজনেস করতে হবে, তাহলে কিন্তু দেশের মানুষ স্বস্তি পাবে। এবং এখন দেখেন একজন লোক ধর্ম পালন করতে যাবে, তার ভিতরে কিন্তু একটা ভয় বা সংশয় কাজ করে যে আমি একটা প্ল্যান নিয়ত করলাম, পরে গিয়ে দেখা যাচ্ছে যে আমার বাজেট ক্রস করে যাচ্ছে। সো এটা যেমন একটা অ্যাজ এ যাত্রীর জন্য সমস্যা, সেমভাবে আমরা যারা অপারেট করছি তাদেরকে দেখা যায় বিভিন্ন সময় আমরা আমাদের হাজিদের সঙ্গে একটা কমিটমেন্ট করি। তো সেই কমিটমেন্টটা যেমন এখন ধরেন আমরা কিছুদিন আগেও 2 মাস আগেও আমরা 1,10,15,20,000 টাকায় প্যাকেজ করেছি, কিন্তু এখন এসে সেটা আর করতে পারছি না। এখন তারাও আমাদেরকে দোষতেছে, তারা ভাবছে যে আমরা এটা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছি। সেক্ষেত্রে আসলে প্যাকেজটা আগে অনেকে মনে করতো যে কম খরচে যারা ওমরা করে আসবেন, হজ করতে পারছেন না, এখন তাদের সেইটা আগে যারা 1,10,000 যদি বলি কিংবা 90,000 অনেকে ওমরা করে এসছেন, আপনারা নিয়ে এসছেন আমরা যতটুকু জানি, সেক্ষেত্রে এখন সেই প্যাকেজটা সুবিধা অ্যাড করে কত হতে পারে, কত থেকে কত এরকম রেঞ্জ? এখন যদি ওই মানে বেসিক লেভেলের যেই প্যাকেজগুলো হয় এগুলো যদি এখন করতে যান মিনিমাম 1.5 লাখ টাকা লাগবে, মানে অলমোস্ট 40,000 টাকা এখন বেড়ে গেছে। একটু যদি বলেন যে মানে এই টিকিট সংকট যদি অ্যাভেলেবেল থাকে টিকিট, তখন তো দাম অনায়াসে কমে আসে, কিন্তু সেক্ষেত্রে কি ফ্লাইট সংখ্যা বাড়ানোটা কতটা যৌক্তিক কিংবা কতটুকু আসলে স্পেস আছে বেবি চোখে, কি মনে করেন? এখন যেমন আমাদের লাস্টলি আমরা একটা নিউজ পেয়েছি যে জাজিরা এয়ারলাইন্স তাদের কিছু ফ্লাইট বাড়াবে এই রোজা কেন্দ্রিক, এবং বিমান বাংলাদেশ ফেব্রুয়ারি 2 তারিখ থেকে নতুন একটা ফ্লাইট দিয়েছে, প্রতি রবিবার এটা যাবে আপনার মদিনাতে। তো ফ্লাইট এখন ধরেন যখন সংকট হয় বা যখন প্রেশার হয় তখন আপনাকে ফ্লাইট তো তাদের ক্যাপাসিটি আছে বাংলাদেশে ফ্লাইট আসার, এবং এয়ারলাইন্সগুলোও কিন্তু বাইরের বিদেশি এয়ারলাইন্সে তাদের এমন যে এয়ারক্রাফট সংকট বা অন্য কোনো সংকট আছে, কারণ একসময় কিন্তু বাংলাদেশে এই এয়ারলাইন্সগুলোই অনেকগুলো ফ্লাইট তারা অপারেট করলো, কিন্তু হঠাৎ করে কেন তারা ফ্লাইট কমে দিল বা কেন কমে গিয়েছে এটা তারাও ক্লিয়ার করছে না। তো এখন আমাদের দাবি যেটা যে এয়ারলাইন্স যদি বলে যে আমার প্রেশার বেশি, তাহলে এয়ারলাইন্স যেন ফ্লাইট বাড়ায় দেয়। কিন্তু আমরা কিন্তু টিকিট পাচ্ছি, মার্কেটে কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে। যেমন আপনি যদি 1,10,000 টাকা দেন বা 1,05,000 টাকা দেন, তাহলে কিন্তু ওমরা রোজায় আপনি চাইলে 500 টিকিট আপনি এখন পেয়ে যাবেন। বাট আমরা যে সিস্টেম ইউজ করি জিডিএস সিস্টেম, এই সিস্টেমে আমি যখন এয়ারলাইন্সের সিট খুঁজতে যাই তখন কিন্তু আমি সিট পাচ্ছি না, যাও পাওয়া যায় দেখা যাবে যে 1,20,000, 25,000, 30,000 টাকা বা সিস্টেমে টিকিট কাটতে হবে। সিন্ডিকেটটা হচ্ছে মূল বিষয়। এখন এয়ারলাইন্স তাদের পছন্দনীয় কিছু লোককে এই টিকিটগুলো দিয়ে দিয়েছে, বাল্ক টিকিট। এই পলিসিটাই আসলে আমাদের চেঞ্জ করা দরকার। যেমন আপনি 3 মাস আগে একটা টিকিট হোল্ড করতে পারবেন না, আপনাকে যদি গ্রুপ টিকিট পলিসি, এটা এয়ারলাইন্সের বিজনেস পলিসি, এটা সব এয়ারলাইন্সের আছে এবং সারা পৃথিবীতেই আছে, কিন্তু এটা পলিসিটা এমন হওয়া উচিত যে আপনার যদি নির্দিষ্ট পরিমাণ পাসপোর্ট থাকে, নির্দিষ্ট পরিমাণ প্যাসেঞ্জার থাকে, দেন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, একটা পিএনআর ক্রিয়েট করে আপনি ফ্লাইট প্যাসেঞ্জারকে টিকিট দিয়ে দেন। বাট আপনি 3 মাস 4 মাস আগে টিকিট কিনে রেখে দিবেন, তারপরে এটা সংকট তৈরি করে আপনার সাধারণ মানুষ থেকে বেশি দামে টিকিট সেল করবেন, এটা তো এক পর্যায়ে জুলুমের পর্যায়ে চলে গেছে, মানে ওমরাটাও এখন জুলুমের কাছাকাছি। আমরা চাই দ্রুত সমস্যার সংকট এবং সবকিছু সমাধান হোক। ধন্যবাদ সুলতান মাহমুদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আকাশপথের টিকিট সিন্ডিকেট নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন ট্যুর হাব বিডির সিইও সুলতান মাহমুদ। দেখছেন এ সময় বাণিজ্য। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়, ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। অন্য প্রসঙ্গ, আগারগাঁও নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। লিস্ট তাহলে এই কাজটা আমরা টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি। আর একটা বড় কাজ হচ্ছে আমার ডিলিমিটেশন। কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় 1/2 শতাধিক আবেদন কিন্তু পেয়েছি, অভিযোগ পেয়েছি তাদের
যে কনস্টিটিউয়েন্সিগুলোকে ডিস্টার্ব করা হয়েছে 2008-এ বিশেষত, তারপরের দিকেও হয়েছে, কিন্তু আমরা স্টাক হয়ে আছি কি জন্য? আমরা এগুলো ডিসপোজাল দিতে পারছি না। ওনারা নট অনলি ডিস্টর্টিং দি ডিলিমিটেশন, কিন্তু আইনের মধ্যেও এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এই যেটা ফিক্স করতে না পারি। 2021 সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না। এই আইনটা সংশোধন করতে হবে, ওইটুকু সংশোধন করতে হবে, আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আটকে যাচ্ছি, মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি। দেন পার্টি রেজিস্ট্রেশন, অ্যানাদার টাইম কনজিউমিং প্রসেস। ওরা যখন বলবে যে আমার 50টা অফিস আছে বিভিন্ন জায়গায়, আমার লোক পাঠাইয়ে ভেরিফাই করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি লেংদি প্রসেস। তারপর প্রকিউরমেন্ট যেটা আছে, প্রকিউরমেন্ট ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে। এই যে আমাদের কিন্তু ইচ্ছা করলে রাতারাতি কিনতে পারি না, কারণ প্রকিউরমেন্ট ল আছে বাংলাদেশে। ওখানে প্রকিউরমেন্ট লতে প্রেসক্রাইব করা আছে, আপনি টেন্ডার দিবেন, কতদিন পরে খুলবেন, 28 দিন মূল্যায়নের জন্য। এতক্ষণ কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার, সরাসরি ছিলাম সেখানে। জনগণের কষ্ট হচ্ছে স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, অনেক সংস্কারের কথা শোনা গেলেও সবার আগে অর্থনৈতিক সংস্কার করতে হবে। সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানী আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবন বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব জিনিসপত্রের দাম একত্রে বাড়বে না, আবার কমবেও না। বাজার স্থিতিশীলতার জন্য তিনি সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিকভাবে রাজস্ব আয়ের বিপরীতে যৌক্তিক ব্যয় করবে। এ সময় তিনি ব্যবসায়ীদের কর সংক্রান্তে হয়রানি বন্ধে আশ্বস্ত করেন। সামাজিক সুরক্ষার প্রত নিয়ে যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন, এবং সেই সঙ্গে আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে গেলে কোনো রকম আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি চাকরি থাকে সেটা করা হবে না। অর্থাৎ এই দুইটা ইনশিওর করলে আমি আশা করি ব্যবসায়ীকে সহযোগিতা করবেন। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল বন্দর রেলপথে গত 2023 সালের তুলনায় গেল বছর ভারত থেকে আমদানি কমেছে 98,421 মেট্রিক টন পণ্য। এ সময় দুদেশের মধ্যে রেলে যাত্রী যাতায়াত কমেছে 14,123 জন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়ক পথের পাশাপাশি রেলপথে ভারতের সাথে বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত হয়ে থাকে। তবে গেল প্রায় 2 বছর ধরে যে বৈশ্বিক মন্দার বিরূপ প্রভাব এবং জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন তার বিরূপ প্রভাবের কারণে এ পথে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে। বেনাপোল স্থলবন্দরের যে রেল বিভাগের তথ্য মতে আমরা দেখতে পেয়েছি 2023 সালে রেলপথে ভারত থেকে আমদানি হয় 1,26,833 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। আর এরপর 2024 সালে এসে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 28,412 মেট্রিক টন। অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে এসে রেলপথে আমদানি কমেছে 98,421 মেট্রিক টন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি 2023 সালে বেনাপোল স্থলবন্দরের রেলপথে যাত্রী যাতায়াত করেছে 20,170 জন। অপরদিকে 2024 সালে এসে বেনাপোল রেলপথে যাত্রী যাতায়াত কমেছে 6,047 জন। অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে এসে এই যে রেলপথে দুদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে 14,123 জন। এছাড়া যে পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলপথে যে রাজস্ব ঘাটতি হয়েছে 5,91,688 মেট্রিক টন। তবে বর্তমানে কিন্তু যে বৈশ্বিক মন্দা বির্ভাব
যে বিরূপ প্রভাব, সেই প্রভাব কাটায় কিন্তু আস্তে আস্তে পণ্য পরিবহন বেড়েছে। তবে যে বেনাপোল খুলনা থেকে যে কলকাতায় যে বন্দর রেল যাতায়াত করতো রেলপথে, সেই রেলটি এখনো বন্ধ রয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, এই আন্দোলনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার রেলপথে এই যে বন্দর রেল সেটি বন্ধ রাখে। তবে এখনো পর্যন্ত কিন্তু পরিবেশ স্বাভাবিক হলেও কিন্তু এখনো পর্যন্ত রেলপথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বৈশ্বিক মন্দাসহ নানান কারণে যে 2023 সালে থেকে 2024 সালে এসে যাতায়াত এবং পণ্য পরিবহন কমেছে তার সর্বশেষ প্রকল্প শুরু হয়েছে। প্রতিদিন এই প্রকল্প থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা পেট্রোবাংলার। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2012 সালে তারতাপাড়া গ্রামে রবিউল ইসলাম নামে এক কৃষক তার ধান খেতে ওঠা গ্যাস দিয়ে কৃষি জমিতে সেচ যন্ত্র ব্যবহার করে আসছিলেন। এমন খবরে জামালপুরের জেলা প্রশাসন ওই গ্রামে গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে। এরপর দ্বিমাত্রিক জরিপ কাজ শেষ করে 2017 সাল থেকে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করে পেট্রোবাংলা। জরিপ শেষে এখন চলছে গ্যাস অনুসন্ধান কাজ। এই কাজটা আমাদের যদি কোনো ট্রাবল না থাকে তাহলে আমাদের নির্ধারণ করা আছে 90 দিন। তো আমরা ইনশাল্লাহ এর ভিতরে চেষ্টা করব। আমরা পরবর্তীতে কিন্তু একটা ক্লোজ গ্রিড আমরা কিন্তু একটা 2D করেছি। তাছাড়া একটা জাপানিজ একটা কোম্পানি এখানে সাইসমিক সার্ভে করে এই এরিয়াতে, তারাও কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে এখানে একটা ভালো তেলেরও একটা লেয়ার আছে এবং গ্যাসেরও একটা স্যান্ড আছে। প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে। এটা 25 থেকে 30 বছর পাওয়া যাবে বলে জানায় পেট্রোবাংলা। প্রতিদিন আমাদের এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট এখানে উৎপাদিত হবে, গ্যাস উত্তোলন করা হবে এবং 20 বছর থেকে 25 বছর পাওয়া যাবে এটা, এবং এটার বাজার মূল্য অনেক বেশি। আমরা কমপক্ষে 10 MMCFD গ্যাস এখান থেকে পাবো এবং সেটা 25 থেকে 30 বছর আমরা দিতে পারবো। আমাদের সার্ভে রিপোর্ট তাই বলে। প্রায় 6 একর জমির উপর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, এবং গত সপ্তাহে অর্থাৎ শেষ কার্যদিবস আমরা যদি বলি, সেটি হচ্ছে যে বৃহস্পতিবার শেষ কার্যদিবস, সেটি যদি আমরা বলি সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতায় শেষ করেছিল 23 জানুয়ারি। সেটি যদি বলি প্রধান সূচক ছিল কিন্তু 10 পয়েন্ট কিন্তু কমে কিন্তু দাঁড়িয়েছিল 5166। একইভাবে সরিয়ার সূচক এবং ডিএসই 13 সূচক আমরা দেখছি 4 এবং 6 পয়েন্ট করে কিন্তু কমেছিল। আজকে যদি বলি যে শুরুতেই কিন্তু আমরা দেখছি যে একইভাবে একই প্রবণতায় নিম্নমুখী প্রবণতায় কিন্তু ডিএসসির লেনদেন কিন্তু চলছে। ডিএসসির প্রধান সূচক ডিএসসি সরিয়ার এক্স সূচক প্রধান সূচক সেটি কিন্তু 7 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5159 পয়েন্টে। এছাড়া 1159 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির সরিয়ার সূচক 2 পয়েন্ট কমে। এছাড়া 5 পয়েন্ট কমে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 অবস্থান করছে 1907 পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে আমরা দেখছি যে ৩৬,৭৪১ বার শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে 92 কোটি 46 লাখ টাকা। একটু যদি বলি যে 145টি শেয়ার প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে এবং নিম্নমুখী অবস্থান রয়েছে 127টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু আমরা দেখছি যে 98টি প্রতিষ্ঠান। এছাড়া টপ 20 অর্থাৎ শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে যদি আমরা একটু দেখি, সেটি কিন্তু প্রথমেই দেখছি ড্রাগন সুয়েটার সেটি কিন্তু অবস্থান করছে তাদের শেয়ারের দর 13 টাকা। সর্বোচ্চ মূল্য ছিল প্রতিষ্ঠানের শেয়ারের দর 13 টাকা 20 পয়সা, অর্থাৎ 20 পয়সা কিন্তু কমে তাদের অবস্থান করছে 13 টাকায়। সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 12 টাকা 20 পয়সা। এছাড়া এডিয়ান টেলকো প্রতিষ্ঠানটি 2 নম্বর অবস্থান করছে শীর্ষ 20-এর মধ্যে। 160 টাকা 60 পয়সা দরে তাদের শেয়ার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 160 টাকা 80 পয়সা তাদের সর্বোচ্চ প্রাইস ছিল এবং 105 টাকা 10 পয়সা সর্বনিম্ন মূল্য ছিল প্রতিটি শেয়ারের। 3 নম্বর অবস্থানে দেখছি মালিক স্পিনিং প্রতিষ্ঠানটি 26 টাকা 40 পয়সা তাদের শেয়ার বিক্রি করছে। সর্বোচ্চ মূল্য ছিল 27 টাকা, অর্থাৎ 60 পয়সা কিন্তু তাদের বৃদ্ধি ছিল এবং 60 পয়সা কমে কিন্তু এখন 26 টাকা 40 পয়সা কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে 4 নম্বর অবস্থানে দেখছি আমরা কেয়া কসমেটিক এবং 5 নম্বর অবস্থানে রয়েছে ফরেস্ট নিটিং ডাইং।
6 নম্বরে রয়েছে SPCL এবং 7 নম্বরে দেখছি আমরা ব্যাংকিং প্রতিষ্ঠান মিডল্যান্ড। তো সব মিলে বলা যায় যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ করেছিল ডিএসসির লেনদেন গত সপ্তাহে শেষ কার্যদিবস, এবং আজকেও কিন্তু নিম্নমুখী সূচকের প্রবণতার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন এখন পর্যন্ত চলছে। তো আমার কাছে এই ছিল ডিএসসির এখন পর্যন্ত লেনদেনের খবর। যাচ্ছি পরের সংবাদে। শেষের দিকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সবশেষ খবর জানাতে পূর্বাঞ্চলে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম দিন আজ। মাসের শেষ দিকে এসে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণ মুখরিত হবার কথা থাকলেও যেহেতু আজকে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রবিবার, তাই ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশ কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বিক্রেতারা ধারণা করছেন যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিছুটা বাড়বে। মাসব্যাপী চলা বাণিজ্য মেলার 29তম আসরের শেষ দিকে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টলে কিন্তু চলছে বিভিন্ন রকম ছাড়ের ছড়াছড়ি। মেলা ঘুরে দেখতে পেয়েছি স্টলে স্টলে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন বিক্রেতারা। পাশাপাশি এখানে কিন্তু জেলখানার কয়েদিদের তৈরি পণ্য ক্রয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। একটু জানিয়ে রাখি, ঢাকার ফার্মগেট, খামারবাড়ি এবং কুড়িল থেকে কিন্তু বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে কিন্তু 300 ফিট ধরে এই বাণিজ্য মেলায় কিন্তু চলে আসতে পারেন ক্রেতা দর্শনার্থীরা। এখানে আমরা এসে যেটি দেখতে পাচ্ছি গৃহস্থালী পণ্য যেমন আসবাবপত্র, ঘরের পর্দা, বেডশিট, নারীদের বিভিন্ন অলংকার সামগ্রী, কসমেটিক্স, ইলেকট্রনিক পণ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্যে কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে এখানে। তো সব মিলিয়ে বিক্রেতারা বলছেন যে সন্ধ্যার পর থেকেই কিন্তু ক্রেতার সংখ্যা কিছুটা বাড়তে পারে কারণ বেশিরভাগই কিন্তু সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কিন্তু মেলায় পা রাখেন। তো যেহেতু আজকে সাপ্তাহিক কর্মব্যস্ততার প্রথম দিন রবিবার, তো এই কারণে আমরা বেশ কম দেখতে পাচ্ছি ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। কিন্তু বিক্রেতারা ধারণা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ জমজমাট হবে বলেই তারা ধারণা করছেন। তো এবার দেশি বিদেশি মিলে কিন্তু স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা আছে 327টি এবং বাংলাদেশ বাদে 7টি বিভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান কিন্তু এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। তো বাণিজ্য মেলায় আমরা আজকে সকালে এসে 26তম দিনে যেটি দেখছি যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশ কম, যেহেতু সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন। কিন্তু ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে। তো সাধারণত শুক্র এবং শনিবার ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি থাকলেও আজ কর্মব্যস্ততার প্রথম দিন, তাই ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশ কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এটি বাড়বে বলেই ধারণা করছেন বিক্রেতারা। বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 1400 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে সুনামগঞ্জের নবনির্মিত অত্যাধুনিক ছাতক সিমেন্ট কারখানা। এরই মধ্যে কারখানার 90% কাজ শেষ হয়েছে। তবে 5 কিলোমিটার রোপ লাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটি। এতে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। দিগেন সিংয়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 88 বছরের পুরানো এই কারখানাটি গত 1.5 যুগ ধরে লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যায়। সবশেষ 2003-04 অর্থ বছরে সর্বোচ্চ 1,80,820 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হয় ছাতক সিমেন্ট কারখানায়। এরপর থেকেই কমতে শুরু করে কারখানাটির উৎপাদন। 2011-12 অর্থ বছরে লোকসানের মুখে পড়ে কারখানাটি। 2019 সালের সেপ্টেম্বরে এই সিমেন্ট কারখানাকে আধুনিকায়নের জন্য 892 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। ড্রাই প্রসেস রূপান্তরের কাজ শুরু করে চীনের নাংজিসি হোপ কোম্পানি। কিন্তু পরবর্তীতে যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে 1417 কোটি টাকা ধরা হয়। দুইটা পার্টে কাজ হয়েছে। একটা হলো একটা লামসাম টার্নকি কন্ট্রাক্ট হয়েছে চাইনিজদের সাথে, ওইখানে আছে প্রায় 800 কোটি টাকা। আর বাকি টাকা আছে জালালাবাদ থেকে একটা গ্যাস লাইন টানতে হবে, এটাতে আছে 35 কোটি টাকা। আদার্স ট্যাক্স ব্যাট লোকাল কাজ 1400 কোটি টাকা বাজে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নানা ষড়যন্ত্রের কারণে দেশের প্রথম এই সিমেন্ট ফ্যাক্টরিটি গত 5 বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার বিভিন্ন স্তরের শ্রমিক কর্মচারীরা
মানবেতর জীবনযাপন করছেন। চুনাপাথরের অভাবে আমরা উৎপাদনে যেতে পারতেছি না। এখানে অস্থায়ী শ্রমিকও ছাঁটাই করা হয়েছে, অনেক শ্রমিককে এখান থেকে বদলি করা হয়েছে। এখন ওদের অবস্থা চরম একটা দুর্ভোগে আছে। দেশের একমাত্র সরকারি এই সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। নতুন রোপওয়ে, ক্রাশার, প্রি হিটার, ভার্টিক্যাল রোলার মিল ও সিমেন্ট মিল, ক্লিংকার সাইলো, 10 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ 90% শেষ হয়েছে। তবে 5 কিলোমিটার রূপলাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটি। লাস্ট পর্যন্ত ইন্ডিয়ান কেএলএমসি বলছে যে 1 বছর সময় দিলে আগামী বছরের মধ্যে তারা কাজটা শেষ করে দেবে। এই জন্য প্রকল্পটা সমাপ্তির তারিখ 2025 সালের জুনে থাকলেও 2026 সালের জুন মাসে সরকারের কারখানাটা চালু করার পরিকল্পনা আছে। নতুন এই প্ল্যান্ট চালু হলে প্রতিদিন 1,500 মেট্রিক টন ক্লিংকার এবং 500 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। হবিগঞ্জের সাদা সোনা খ্যাত রাবার শিল্প অনেকটা ধ্বংসের পথে। আন্তর্জাতিক বাজারে দরপতন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক নজরদারির অভাবে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এতে চরম শঙ্কায় রয়েছেন শ্রমিক ও বাগানিরা। রাশেদ আহমদ খানের তথ্য, শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। গাছের মাঝামাঝি কাঁচি দিয়ে কাটা হয় বাকল, তা দিয়ে বের হয় সাদা কষ, পাত্রে জমা হয় ফোটায় ফোটায়, পরে সেগুলো সংগ্রহ করে নানা পদ্ধতিতে উৎপাদন হয় রাবার। রাবার বাগানের চিত্র এটি। গত 1 যুগ আগেও হবিগঞ্জ ছিল রাবার উৎপাদনে দেশের অন্যতম জেলা, কিন্তু আন্তর্জাতিক বাজারে রাবারের মূল্য কমে যাওয়ায় অনেকটাই ধস নেমেছে এ শিল্পে। বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে রাবার পাচার, শ্রমিকের ন্যায্য মজুরি না দেয়া, আবাসন ও জনবল সংকট সহ নানা সমস্যাকে দায়ী করছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। একটা রাবার বাগানের একটা গাছের মেয়াদ হয়েছে আপনার 30 বছর, ওভার হয়ে গেছে। এই কারণে মনে করেন রাবার বাগানে গাছে আগে যেগুলা কষ দিত, বেশি কষ দিত, এখন মনে করেন ওই রকম কষ দেয় না। কিছু কষ আপনার এই নির্দিষ্ট সেন্টার যেগুলো ট্র্যাক্টর দ্বারা কারখানায় নেওয়া হয়, আর কিছু এলাকায় কষ কারখানার ধারে কাছে হওয়াতে এগুলা আমরাই বহন করে নিয়ে কারখানাতে দিয়ে আসি। ফিল্ড থেকে টেপাররা কষ আনে, ফ্যাক্টরিতে আনার পরে আমরা টাঙ্কিতে সিট বসাই, পরের দিন আমরা রুলিং করিয়া একদিন 6 ঘন্টা শুকানোর পরের দিন ঢুকাই। আমরা কাজ করিয়া আমরা তো পড়তায় গিরে না, সংসার নিয়ে চলতে পারি না, বাচ্চা নিয়ে চলতে পারি না। সরকার যেন আমাদের দিকে একটু নজর দেয়। বাগান মালিকদের অভিযোগ, শিল্প পণ্য হিসেবে ব্যবহৃত রাবারে ভ্যাট দিতে হচ্ছে 15%। এতে লোকসানের মুখে তারা। বেশিরভাগ গাছের বয়সে 32 বছর হয়ে যাওয়াতে আমাদের উৎপাদনটা তুলনামূলকভাবে কম পাচ্ছি। প্রায় 440 একর পুনর্বাসন বাগান, যেটাকে নতুন বাগান বলা হয়, এটার সিজন কাজ সম্পন্ন হয়েছে। 2027 সালে আমরা প্রায় 100 একর বাগানের ট্যাপিং কার্যক্রম নতুনভাবে শুরু করতে পারবো। তাতে আমাদের উৎপাদন অধিকাংশ হারে অর্থ বৃদ্ধি পাবে। জেলায় উৎপাদন উপযোগী সরকারি রাবার বাগান 2টি আর ব্যক্তি মালিকানাধীন বাগান 7টি। এসব বাগানে কাজ করছেন 1000-এর বেশি শ্রমিক। সময় সংবাদ। বাণিজ্য। দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর বার্ষিক বিক্রয় ও বিপণন সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের সি প্যালেস হোটেলে এ সভায় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এরিক এস চৌধুরী, নির্বাহী পরিচালক অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কবির রেজা, নির্বাহী পরিচালক ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এতে প্রতিষ্ঠানটির সারা দেশের মেডিকেল প্রমোশন অফিসার ও সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন। এ সময় বিক্রয় টার্গেট পূরণের জন্য 24 জনকে স্বর্ণপদক দেওয়া হয়। পরে রাফেল ড্র এবং রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে প্রায় 1 দশক ধরে কাজ করে যাচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। শনিবার এসব শিশুদের মিলন মেলা বসে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে। এসব মিলি সবে প্রাণের উৎসবে শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে তারা। ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সুবহান বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকবে বসুন্ধরা চিলড্রেন ফাউন্ডেশন। গাজীপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড হাই ফাইট
চকলেট। শনিবার সন্ধ্যায় টঙ্গীতে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিশ সেন ও আকিজ বেকার্স এর পার্টনার্স এবং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন জানান, প্রতিটি চকলেটের বিক্রি নতুন পার্টনারশিপ এবং ভোক্তার হাসি হয়ে উঠবে টিম ওয়ার্ক এবং সংকল্পের প্রতিফলন। আকিজ বেকার্স লিমিটেডের অগ্রগামী মনোভাবের প্রশংসা করেন তুরস্কের রাষ্ট্রদূত। আয়োজিত হলো দেশের সমতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশকে অন্তর্ভুক্তির দিকে নেয়া কোনো শিশুকে পেছনে রাখা হবে না শীর্ষক সেমিনার। শনিবার সকালে সেমিনারটি আয়োজন করে ফ্লোওয়েল প্লে স্কুল ঢাকা। সাধারণ শ্রেণীকক্ষে নিউরোডাইভার্স শিশুদের সহায়তাকরণ এই সেমিনারের মূল উদ্দেশ্য। আয়োজনে শিক্ষক, নীতি নির্ধারক এবং সংস্কার করা একত্রিত হয়ে পদ্ধতিগত পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় বক্তারা আরও আলোচনা করেন প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধীদের ওপর বিশেষায়িত কোর্স চালু করার প্রস্তাব নিয়ে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রাইমারি এডুকেশন ডিরেক্টর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক মাহবুবুর রহমান বিল্লা, ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপক জন একাজু। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা কার হাতে যাবে সেটা নিয়ে দুনিয়া জুড়ে চলছে জল্পনা কল্পনা। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, টিকটক কেনার বিষয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন। এই অ্যাপ কেনা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। আগামী 30 দিনের মধ্যে জনপ্রিয় এই অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট। ওরাকলের প্রধান ল্যারি অ্যারিসনের সঙ্গে টিকটক কেনা নিয়ে ট্রাম্পের কোনো আলোচনা হয়নি বলেও জানাচ্ছে রয়টার্স। বিদেশি শিক্ষার্থী প্রবেশের সংখ্যা কমানোর পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে কানাডা। শুক্রবার দেশটির অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রদেশে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন সেই শিক্ষার্থীদেরও একইভাবে প্রত্যয়নপত্র জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশটির এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানছে কানাডা। টানা দ্বিতীয় বছরের মতো দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমাতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রণালয় জানায়, এবছর দেশটিতে 4,37,000 শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেয়া হবে, যা গত বছরের তুলনায় 10% কম। এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রাদেশিক বা টেরিটোরিয়ায় প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন সেই শিক্ষার্থীদেরও এই প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এর আগে 2023 সালে 6 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনার সুযোগ পেয়েছিল। এর মাধ্যমে দেশটিতে সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা পৌঁছায় 10 লাখে। ট্রুডো প্রশাসন জানায়, অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকট দেখা দিয়েছে কানাডায়। বাড়তি জনসংখ্যার কারণে চাপ তৈরি হয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে। এছাড়া অতিমাত্রায় বেড়ে গিয়েছে আবাসন ব্যয়। এসব খাতে সংকট তৈরি হওয়ায় চাপের মুখে পড়েছে সরকার। এ কারণে দেশটিতে অভিবাসীর সংখ্যা কমাতে গেল বছর স্টাডি পারমিট কমিয়ে দেয় কানাডা। আশ্রয় ও অভিবাসীদের কাজের সুযোগের জন্য সুনাম রয়েছে কানাডার। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশটির নতুন পদক্ষেপে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। আকাশপথের ভাড়ায় নৈরাজ্য, মধ্যপ্রাচ্য রুটে 3 মাসে বেড়েছে 40,000 টাকা। বিপাকে প্রবাসী ও ওমরা যাত্রীরা, টিকিট কালোবাজারে সিন্ডিকেট ভাঙার দাবি। মাদারগঞ্জে গ্যাস কূপ, জামালপুরে এক অনুসন্ধান প্রকল্প শুরু। প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট উত্তোলন সম্ভব, পাওয়া যাবে প্রায় 30 বছর পর্যন্ত, বলছে পেট্রোবাংলা। এবং 1400 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নে ছাতক সিমেন্ট কারখানা।
রূপলাইন সম্প্রসারণে ভারতের গড়িমসি উৎপাদনে যেতে বাধা, দ্রুত সমস্যা সমাধানের দাবি শ্রমিকদের। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।